নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা 50 মোস্ট ইম্পর্টেন্ট পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে শিশুর বিকাশ হলো। তো আমরা সবাই জানি, যারা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই জানার কথা, শিশুর বিকাশ হলো একটা গুণগত পরিবর্তন। তারপর আমরা 2 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হচ্ছে শিশুর বৃদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে তার দেহে অবস্থিত। তো শিশু বৃদ্ধির যে সংকেতটা লিপিবদ্ধ থাকে তা কোথায় থাকে? তা শিশুর ডিএনএতে থাকে, ঠিক আছে? ডিএনএর মধ্যে তার বৃদ্ধির সংকেতটা লুকিয়ে থাকে। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বিকাশ হলো। তো আমরা সবাই জানি বিকাশ হলো কি? একটি নিরবিচ্ছিন্ন এবং সারা জীবনব্যাপী একটি প্রক্রিয়া, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে বিকাশ প্রক্রিয়া সেটা চলতে থাকে। 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে শিক্ষার্থীকে কর্মের মধ্যে সক্রিয় করে তোলাই হলো। তো শিক্ষার্থীকে কর্মের মাধ্যমে সক্রিয় করে তোলাই হলো তার কি? সক্রিয়তাবাদ। তার কি? সক্রিয়তাবাদ। ঠিক আছে, শিক্ষার্থীকে কর্মের মাধ্যমে সক্রিয় করে তোলাই হলো তার সক্রিয়তাবাদ। তারপর এখানে একটু মিস্টেক হয়ে গেছে, 5 নাম্বার হবে কোয়েশ্চেনটা। শিক্ষালয় প্রশাসন ও পরিচালনার জন্য শিক্ষালয়ে যে কর্মসূচি নেওয়া হয় তাকে কি বলে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। শিক্ষালয় প্রশাসন ও পরিচালনার জন্য শিক্ষালয়ে যে কর্মসূচি নেওয়া হয় তাকে বলা হয় কিন্তু টাইম টেবিল। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিক্ষার্থীদের আচরণের শৃঙ্খলা আনতে হবে কিসের সাহায্যে? শিক্ষার্থীদের আচরণের শৃঙ্খলা আনতে হবে কিসের সাহায্যে? সেটা হবে স্বাধীনতার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের আচরণের শৃঙ্খলা সেগুলো কি করতে হবে? সাহায্য করতে হবে, ঠিক আছে? এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অপসঙ্গতিমূলক আচরণ দূর করতে কি প্রয়োজন? অপসঙ্গতিমূলক আচরণ অর্থাৎ দেখবেন আপনি স্কুলে যখন যাবেন তখন দেখবেন বাচ্চারা বিভিন্ন ধরনের অপসঙ্গতিমূলক ক্রিয়াকর্ম করে বা আচরণ করে। সেটা সেটা তার সহপাঠীর সঙ্গে হতে পারে, সেটা তার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে হতে পারে। সেই অপসঙ্গতিমূলক আচরণ দূর করতে আপনাকে কি ভূমিকা পালন করতে হবে বা কি করা প্রয়োজন? সেক্ষেত্রে কিন্তু তাকে আপনি কি করতে পারেন? সঠিক পরামর্শ দিতে পারেন, কিংবা তার অভিভাবক অভিভাবিকা ডেকে এনে তাকে কিন্তু তাদেরকে সুন্দর করে বোঝাতে হবে, ঠিক আছে? তখন কিন্তু এই বিষয়গুলো বা অপসঙ্গতিমূলক বিষয়গুলো কিন্তু ওই সহপাঠীর কিংবা ওই বাচ্চাদের দূর করা অনেকটা সহজ হয়ে যাবে। তারপর আমরা 8 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর সক্রিয়তা প্রকাশ পায় কিসের মধ্যে? শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর সক্রিয়তা প্রকাশ পায় কিসের মধ্য দিয়ে? তো মনে রাখবেন, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর সক্রিয়তা প্রকাশ পায় কিন্তু শিখনের মধ্যে দিয়ে, কিন্তু শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর যে সক্রিয়তা সেগুলো প্রকাশ পায়, ঠিক আছে? এবার আমরা 9 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা আছে শিক্ষকের সক্রিয়তা প্রকাশ পায়। শিক্ষাক্ষেত্রে আমরা দেখলাম শিক্ষার্থীর সক্রিয়তা পায় শিক্ষণের মধ্যে দিয়ে, আর শিক্ষকের সক্রিয়তা প্রকাশ পায় কার সাহায্যে? সেটা হলো শিক্ষণের দ্বারা। তো শিক্ষকের সক্রিয়তা প্রকাশ পায়। তারপর 10 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে বর্তমানে শিক্ষা শব্দটি ব্যবহার করা হয় কোন অর্থে? আমরা সবাই জানি শিক্ষাক্ষেত্রে বর্তমানে যে শিক্ষা যে শব্দটা সেটা কিন্তু ব্যাপক অর্থে, একটা আঙিনায় সেটা আবদ্ধ নয়, সেটা বহু ক্ষেত্রে কি অন্তর্ভুক্ত হয়েছে বা বহু ক্ষেত্রে সেটাকে ইনক্লুডিং করা হয়েছে। তো বর্তমানে শিক্ষা যে শব্দটি ব্যবহার করা হয় সেটা কিন্তু ব্যাপক অর্থেই ব্যবহার করা হয়ে থাকে। 11 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে শিক্ষা মনোবিদ্যার গুরুত্বপূর্ণ তথ্যাবলীর নির্ভরযোগ্য তাৎপর্য। তো শিক্ষা মনোবিদ্যার গুরুত্বপূর্ণ তথ্যাবলীর যে নির্ভরযোগ্য তাৎপর্য সেটা কি? সেটা হলো শিক্ষামূলক রাশিবিজ্ঞান। শিক্ষামূলক রাশিবিজ্ঞানই হলো কিন্তু শিক্ষা মনোবিদ্যার গুরুত্বপূর্ণ একটা তথ্যাবলীর নির্ভরযোগ্য তাৎপর্য, ঠিক আছে? এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পেশাগত দিক থেকে শিক্ষকের প্রধান কাজ কি? তো মনে রাখবেন, পেশাগত দিক থেকে একজন শিক্ষকের প্রধান যে কাজ সেটা হলো কিন্তু তার শিক্ষণ, ঠিক আছে? পেশাগত দিক দিয়ে তার শিক্ষকের প্রধান কাজ হবে তার শিক্ষণ। তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পেশাগত সফলতার দুটি সূচকের মধ্যে একটি হলো। এটা সূচক হবে, সূচিকের হয়ে গেছে, ঠিক আছে? সূচক হবে, একটু
মিস্টেক হয়ে গেছে রাইটিংয়ের ক্ষেত্রে, একটু কারেকশন করে নেবেন। এটা সূচক হবে। পেশাগত সফলতার দুটি সূচকের মধ্যে একটি হলো, তো একটি হলো কিন্তু সেটা তার জ্ঞান। পেশাগত সফলতা আমরা তখনই মূল্যায়ন করতে পারবো কিসের মাধ্যমে? তার জ্ঞানের মাধ্যমে। জ্ঞানের মাধ্যমে কিন্তু তার পেশাগত সফলতা কতটুকু রয়েছে সেক্ষেত্রে আমরা জ্ঞানের দ্বারা কিন্তু সেটার মূল্যায়ন করতে পারি। 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে আধুনিক শিক্ষণের যে কোনো কৌশল বা পদ্ধতির যথার্থতা প্রমাণ করে। তো আধুনিক শিক্ষণের যে কোনো কৌশল বা পদ্ধতি যেটা রয়েছে তার যথার্থতা প্রমাণ করতে সাহায্য করে যে বিদ্যা, সেটা হলো মনোবিদ্যা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে আধুনিক শিক্ষার প্রবণতাকে কি বলা হয়। তো আধুনিক শিক্ষার যে প্রবণতা সেটাকে কিন্তু শিক্ষার মনোবিজ্ঞান প্রবণতা বলা হয়। কি বিজ্ঞান প্রবণতা? মনোবিজ্ঞান প্রবণতা বলা হয়। তারপর 16 নম্বর কোয়েশ্চেন, এবং আমরা সবাই জানি এবং যারা যারা জানেন না অবশ্যই জেনে নেবেন, সাইকি শব্দের অর্থ কী। সাইকি যে বিষয়টা সেটা হলো সাইকোলজি একটা অংশ যেখান থেকে এসেছে সাইকি। সাইকি সেটা আত্মা বিষয়ক, আত্মার সঙ্গে জড়িত, পুরোপুরি আত্মার সঙ্গে জড়িত, অর্থাৎ সোলের সঙ্গে আমরা বলতে পারি সেটা কানেক্টেড। তো সাইকি শব্দের অর্থ হলো আত্মা। তারপর 17 নম্বর কোয়েশ্চেন, শব্দ এখানে একটু মিস্টেক হয়ে গেছে, সাইকোলজি, ঠিক আছে। তো শব্দের অর্থ কি? সেটা হবে বিজ্ঞান, ঠিক আছে। তারপর 18 নম্বর কোয়েশ্চেন, সেটা আপনারা দেখুন, এখানে বলা হয়েছে আধুনিক ধারণা অনুযায়ী মনোবিদ্যা বলতে কি বোঝায়। তো আধুনিক ধারণা অনুযায়ী মনোবিদ্যা বলতে আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম আচরণ অনুশীলনকারী বিজ্ঞান, অর্থাৎ আচরণ ধারার পরিবর্তন বা আচরণ অনুশীলনকারী যে বিজ্ঞান সেটাই হলো আধুনিক ধারণা অনুযায়ী মনোবিদ্যা। তারপর 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে মনোবিজ্ঞানের দুটি প্রধান শাখা কি। তো মনোবিজ্ঞানের প্রধান দুটি শাখা হলো পরীক্ষামূলক ও প্রয়োগমূলক বিদ্যা। পরীক্ষামূলক এবং প্রয়োগমূলক বিদ্যাই হলো কিন্তু মনোবিজ্ঞানের দুটি শাখা। তো এখানে প্রয়োগমূলক হয়ে গেছে মনোবিদ্যা, প্রয়োগমূলক মনোবিদ্যা একসঙ্গে হবে, ঠিক আছে। পরীক্ষামূলক ও প্রয়োগমূলক মনোবিদ্যা হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট অ্যান্সার। 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিয়ন্ত্রিত পরীক্ষামূলক পরিস্থিতিতে মানুষের আচরণের সিদ্ধান্ত গ্রহণ করার উদ্দেশ্য হলো। তো নিয়ন্ত্রিত পরীক্ষামূলক পরিস্থিতির মাধ্যমে মানুষের আচরণের যে সিদ্ধান্ত গ্রহণ করার উদ্দেশ্য সেটা হলো পরীক্ষামূলক মনোবিদ্যার মাধ্যমে আমরা মানুষের আচরণের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন এবং মনে রাখার মূল সূত্রই হলো গিয়ে আপনাকে রিভিশন করতে হবে। যত বেশি এবং যে স্টুডেন্ট সবচেয়ে বেশি রিভিশন করে তার ক্ষেত্রে সেটা মেমোরাইজ করতে বা সেটা রিকল করতে তাকে বেশি সময় নিতে হয় না, সে অনায়াসেই রিকল করতে পারে বা ওই কোয়েশ্চেনের আনসারগুলি সহজেই সে বলে দিতে পারে। তো কেন এরকমটা হয়? রিভিশনের কারণে। তো মনে রাখবেন শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় কিন্তু রুশোকে। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ হলো শিক্ষা। এই অভিমতটি শিক্ষাবিদ কে দিয়েছিলেন? শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ হলো শিক্ষা, এই অভিমতটি যিনি দিয়েছিলেন তিনি হলেন রুশো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন, টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্যই ইম্পর্টেন্ট। তারপর আমরা 23 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হচ্ছে মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে উল্লেখ করেছেন। আমরা সবাই জানি যারা যারা প্রিপারেশন নিচ্ছি, এটা বিভিন্ন জায়গায় রয়েছে, মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে উল্লেখ করেছেন কে? এরিস্টটল। এরিস্টটল কিন্তু এমন একজন দার্শনিক যে কিনা অনেক কিছু এডুকেশন বা সাইকোলজি বলি আমরা সেটার নিয়ে তিনি অনেক বেশি চর্চা করেছেন। তো এই টপিকটা এরিস্টটলের যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের একটু ডিপলি স্টাডি করতে হবে, যাতে করে এক্সামে এলে কোনো ধরনের কোয়েশ্চেন আমরা স্কিপ না করতে পারি। মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে উল্লেখ করেছেন এরিস্টটল, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ধারণা গঠনের শেষ স্তরটি হলো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নামকরণের স্তর। ধারণা গঠনের শেষে যে স্তরটা সেটা হলো নামকরণের স্তর। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো। তো মনোযোগ যে টপিকটা এটা কিন্তু একটু ভালো করে পড়বেন আপনারা, আমি বারবার বলছি, কারণ মনোযোগ থেকে অনেক কোয়েশ্চেন প্রত্যেকটা টিটেড এক্সামে আসে, অবশ্যই সেখানে একটু ডিপ স্টাডি করবেন আপনারা। মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো কিন্তু আগ্রহ হলো মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক। তারপর 26 নম্বর কোয়েশ্চেন, জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয়। জাতীয় শিক্ষানীতি থেকে কিন্তু এবার কোয়েশ্চেন আসার অনেকটা পসিবিলিটি রয়েছে জাতীয় শিক্ষানীতির উপর, ঠিক আছে। তো সেটা মনে রাখবেন, জাতীয় শিক্ষানীতি সেটা পরিকল্পিত হয়েছিল 1986
খ্রিস্টাব্দে কিন্তু জাতীয় যে শিক্ষানীতি সেটা কিন্তু পরিকল্পিত বা প্ল্যানিং করা হয়েছিল। 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বুদ্ধির গঠন সংক্রান্ত তথ্যের প্রবক্তা হলেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। বুদ্ধির গঠন সংক্রান্ত তথ্যের প্রবক্তা যিনি হলেন তিনি হলেন গিলফোর্ড। তারপর 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে মনের কোন অংশটি সর্ববৃহৎ। আমাদের যে মাইন্ড রয়েছে সেখানে কোন অংশটাকে বলা হচ্ছে যে সর্ববৃহৎ বা সর্বক্ষেত্রে তার এক্সটেন্ড রয়েছে, সর্বব্যাপ্তি রয়েছে, সেখানে আমরা যদি বলি সেখানে হয়ে যাবে তার অবচেতন মন। ঠিক আছে, অবচেতন মনটার সর্বব্যাপ্তি রয়েছে। তারপর 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে শিখনে প্রভাবকারী ব্যক্তিগত উপাদান হলো নিচের কোনটি ঠিক। আমি এখানে অপশনগুলো দেইনি, অবশ্যই সেটা মনে রাখবেন। আনসারটা কী হবে, শিখনে প্রভাবকারী ব্যক্তিগত উপাদানগুলির মধ্যে হবে সমবয়সীদের প্রভাব। ঠিক আছে, এটা কিন্তু বাচ্চাদের মধ্যে অনেক বেশি প্রভাব ফেলে। কিভাবে? কারণ দেখুন, আপনার যদি কোনো সহপাঠী থাকে বা স্কুলে কোনো ছাত্রের সহপাঠী, সে কিনা পড়ায় খুব ভালো যদি ফল করে বা ভালো রেজাল্ট করলো, তার পাশাপাশি দেখবেন আপনি যদি কমও মার্কস তুলেন, তখন আপনার মনে একটা দাগ কাটবে যে ওই ছেলেটা যদি ভালোভাবে পড়াশোনা করতে পারে, আমার সঙ্গে একই ক্লাসে পড়ে, ওটা যদি ভালো করতে পারে তাহলে আমি কেন পারবো না। সেই যে প্রভাব তার মনের মধ্যে একটা না একটা দাগ কাটবে এবং সেও চাইবে যে কিছু একটা ভালো করার জন্য। সেই কারণে সমবয়সীদের প্রভাব কিন্তু বাচ্চাদের উপর বেশি পড়ে। আবার আমি যদি নেগেটিভ সাইডটার কথা বলি তাহলে দেখুন, তো একটা ছাত্র খারাপ রেজাল্ট করলো বা তার সহপাঠী যা ছিল, 2-1 ছিল, সবাই খারাপ রেজাল্ট করলো, তখন কিন্তু তার মনে তেমন কোনো দাগ কাটবে না, নেগেটিভ দাগ কাটবে। কীরকম দাগ কাটবে? খারাপ করেছে তো শুধু তো আমি একা করিনি, সবাই করেছে, বাস তাহলে তো কিছু হবে না। ঠিক আছে, তো এই রকম যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু বাচ্চাদের উপর খুব বেশি মাত্রায় পড়ে। তো মনে রাখবেন, সমবয়সীদের প্রভাব কিন্তু শিখনের প্রভাবকারী ব্যক্তিগত উপাদান। তারপর 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে জ্ঞান অর্জনের কোন পর্যায়ে প্রক্ষোভের গুরুত্ব সবচেয়ে অধিক। তো জ্ঞান অর্জন করার সময়ে বা কোন পর্যায়ে বলছে প্রক্ষোভ বা ইমোশন যেটা রয়েছে এর গুরুত্ব সবচেয়ে বেশি দেখা যায়। প্রেষণার ইচ্ছার ক্ষেত্রে ইচ্ছা থাকতে হবে। ঠিক আছে, তো তখন কিন্তু আপনার মধ্যে যদি প্রেষণার ইচ্ছা থাকে বা প্রেষণা যদি থাকে তাহলে দেখবেন আপনি অনায়াসে অনেক কিছু শিখতে পারছেন, অনেক জ্ঞান আপনি অ্যাকোয়ার্ড করতে সমর্থ হচ্ছেন। সেক্ষেত্রে প্রেষণার ইচ্ছা থাকাটা আপনার মধ্যে অনেকটা বাঞ্ছনীয়। তারপর আমরা মুভ করছি 31 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে চ্যালেঞ্জ অফ এডুকেশন আ পলিসি পার্সপেক্টিভ প্রকাশিত হয়। চ্যালেঞ্জ অফ এডুকেশন আ পলিসি পার্সপেক্টিভ খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। 1986 সালে কিন্তু চ্যালেঞ্জ অফ এডুকেশন আ পলিসি পার্সপেক্টিভ প্রকাশিত হয়েছিল। তারপর 32 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে বৈজ্ঞানিক প্রবণতা প্রণয়ন করেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। শিক্ষাক্ষেত্রে বৈজ্ঞানিক প্রবণতা যিনি প্রণয়ন করেছিলেন ওনার নাম হলো স্পেন্সার কিন্তু শিক্ষাক্ষেত্রে বৈজ্ঞানিক প্রবণতাকে প্রণয়ন করেছিলেন। তারপর 34 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে সাধারণ মানসিক ক্ষমতা সামর্থ্যই প্রকৃতপক্ষে বুদ্ধি। কথাটি কে বলেছেন? খুব ইম্পর্টেন্ট, এটাও অবশ্যই আপনারা ভালো করে মেমোরাইজ করে রাখবেন। সাধারণ মানসিক ক্ষমতার সামর্থ্যই হলো প্রকৃতপক্ষে বুদ্ধি, সেটা বলেছিলেন কিন্তু স্পিয়ারম্যান। তারপর 35 নম্বর কোয়েশ্চেন, থ্রাস্টনের এম উপাদানটি দ্বারা বোঝায়। থ্রাস্টনের এম উপাদান, অনেকগুলো উপাদানের কথা বলেছিলেন, তো থ্রাস্টনের এম যে উপাদানটা সেটার দ্বারা কি বোঝায়? সেটার দ্বারা স্মৃতিশক্তিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপর 36 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে সংকেত শিখন পদ্ধতির প্রবক্তা কে ছিলেন? সংকেত শিখন পদ্ধতির প্রবক্তা ছিলেন টলম্যান। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 37 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে পার্থক্যকে বলে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য আপনাদের আমি বারবার রিকোয়েস্ট করছি, আমি যে সকল কোয়েশ্চেনের এগেনস্টে স্টার মার্ক পুট করে দিচ্ছি অবশ্যই সেগুলো মেমোরাইজ করে রাখার চেষ্টা করবেন। ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে পার্থক্যকে যা বলা হয় সেটাকে বলা হয় বিস্তৃতি। ঠিক আছে, বা এক্সটেনশন। এবার আমরা মুভ করছি 38 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মনোবিদ এক্স প্রিজের মতে শিশুর প্রক্ষোভমূলক আচরণ শুরু হয়। তো মনোবিদ এক্স প্রিজের মতে শিশুর প্রক্ষোভমূলক আচরণ কখন থেকে শুরু হয়? সেটা 3 মাস বয়স থেকে তার মধ্যে ইমোশন দেখতে পাওয়া যায়, এমনটাই কিন্তু এক্স প্রিজ বলেছিলেন। তো কবে থেকে শুরু হয়? সেটা 3 মাস বয়স থেকে। কেননা এই কারণেই, কারণ আমরা যদি দেখি 3 মাস বয়স থেকে বাচ্চাদের যদি দেখি তাহলে দেখবেন ওদের মধ্যে ঘৃণা
বা ভালোবাসা, কোনটা তার আনন্দদায়ক, কোনটা তার ভয়, সেগুলো কিন্তু সবটাই কিন্তু ইমোশনের সঙ্গে কানেক্টেড। সেই কারণে মনোবিদ এক্স প্রিজম বলেছিলেন যে 3 মাস বয়স থেকে প্রজ্ঞামূলক আচরণ শিশুদের মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। 39 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে সক্রিয় অনুবর্তন তত্ত্বটি। তো সক্রিয় অনুবর্তন যে তত্ত্বটা, সেটা কি টাইপ? সেটা হলো আর টাইপ। আমরা সবাই জানি, এবং যারা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই জানার কথা, আর যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। এবং আর যাতে এটা ভুল না হয়, সক্রিয় অনুবর্তন তত্ত্বটি কিন্তু আর টাইপ। এবার 40 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন শিশু শিক্ষার্থীর তার ক্লাসের প্রথম যে ছাত্রটি তাকে বিভিন্নভাবে অনুসরণ ও অনুকরণ করে, এটি প্রেরণার একটি শর্ত, সেটি হলো। তো আমি আবারও বলছি কোয়েশ্চেনটা, একজন শিশু শিক্ষার্থীর তার ক্লাসের প্রথম যে ছাত্রটি তাকে বিভিন্নভাবে অনুসরণ ও অনুকরণ করে, এটি প্রেরণার একটি শর্ত। এটা কি? এটা হলো তার জীবনাদর্শ, অর্থাৎ জীবন চলাকালীন সময়ে আমরা বিভিন্ন মানুষের সম্মুখীন হয়ে থাকি, এবং ভালো কিংবা খারাপ। তো ভালো হলে আমরা কি করি? তাকে অনুসরণ করতে শুরু করি, বা তার মতো বিহেভ করার চেষ্টা করি। বাচ্চারা কিন্তু দেখবেন, আপনি যখন ক্লাসে পড়াবেন, আপনাকে যদি তার ভালো লেগে যায়, ভালো মিন্স আমি সেই অর্থে বলছি, আপনার পড়ানোর কৌশল বা পড়ানোর যে ট্রিক্সগুলো রয়েছে সেগুলো যদি ভালো লেগে যায়, বা আপনার পার্সোনালিটি যদি ভালো লেগে যায়, তাহলে দেখবেন বাচ্চারা কি করে ওই বিষয়টাকে অনুকরণ চেষ্টা করে, এবং আপনাকে অনুসরণ করে সেও চায় যে এরকমটা বিহেভ করতে, সেও চায় যে ভালো কিছু জীবনে করতে। তো সেটা যে প্রেরণার একটি শর্ত, সেটা হলো জীবনাদর্শ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, সেটা মনে রাখবেন। 41 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে অভ্যাসবশত একজন শিশু যখন সকালে উঠে পড়তে বসে, একে আলপোর্ট বলেছেন। ঠিক আছে, আলপোর্ট কি বলেছিলেন? সেটাকে অভ্যাসবশত একজন শিশু, দেখলেন প্রতিদিন একটা শিশু ঘুম থেকে কি করলো? সকালে সকালে উঠে পড়তে বসে। এই যে পড়তে বসার যে টেন্ডেন্সি বা পড়তে বসার যে হ্যাবিটেশন, সেটাকে আলপোর্ট কি বলেছেন? সেটাকে বলেছেন স্বয়ংক্রিয়তা। অর্থাৎ নিজে কিছু করার যে ক্ষমতা, নিজে কিছু করার যে এবিলিটি, সেটাকে আলপোর্ট কি বলেছেন? স্বয়ংক্রিয়তা বলেছেন। এবার 42 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রেরণা নির্ভর করে, অর্থাৎ মোটিভেশন যেটা কিসের উপর ডিপেন্ড করে হয়। তো মনে রাখবেন, সেটা হলো পারিবারিক পরিবেশ। একটা পরিবারের পারিবারিক পরিবেশ যত বেশি সুস্থ থাকবে, তখন বা পরিবারের যে সমস্ত ফ্যামিলি মেম্বার্স রয়েছে, তারা যদি তাদের বাচ্চাদেরকে মোটিভেশন দেয় বিভিন্নভাবে, সেটা হতে পারে, তখন কিন্তু তার উপর কিন্তু প্রেরণা অনেকটা নির্ভর করে। এবং তার পাশাপাশি সামাজিক পরিবেশও যদি সুস্থ সবল থাকে, তবেও কিন্তু তার মধ্যে প্রেরণা কী হবে? জাগ্রত হবে। বিদ্যালয়ের পরিবেশটাও যদি ভালো থাকে, তার সহপাঠী কিংবা যে ছাত্রই হোক না কেন, তার সহপাঠীরাও যদি ভালো রেজাল্ট করে, এবং সেটা বিভিন্নভাবে হতে পারে, তো সেক্ষেত্রেও কিন্তু তার উপর ইমপ্যাক্ট পড়বে। তো সেটা হবে ভালো ইমপ্যাক্ট পড়বে, এবং তার জীবনাদর্শে অনেকটাই ইতিবাচক প্রভাব ফেলবে। তো সেক্ষেত্রে পারিবারিক পরিবেশ, সামাজিক পরিবেশ এবং বিদ্যালয়ের পরিবেশ কিন্তু প্রেরণা নির্ভর করে। 43 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শ্রেণীকক্ষে পাঠে প্রেরণা সৃষ্টিতে শিক্ষার্থীদের মধ্যে প্রত্যাশার স্তরকে জাগিয়ে তোলার অর্থ হলো। ঠিক আছে, শ্রেণীকক্ষে আপনি পাঠে গেলেন, সেখানে প্রেরণা সৃষ্টি করার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে প্রত্যাশা, অর্থাৎ আপনি যে মোটিভেশন দিচ্ছেন সেখান থেকে প্রত্যাশা, কিছু করার আশা জাগিয়ে তোলার স্তরকে তোলার অর্থ কী? তো সেক্ষেত্রে জাগিয়ে তোলার অর্থ কী? শিক্ষার্থীদের পারদর্শিতার মাত্রা স্থির করা, অর্থাৎ তারা যে কতটুকু তাদের মধ্যে এবিলিটি রয়েছে, তাদের মধ্যে যে কতটুকু ক্ষমতা রয়েছে, সেই যে মাত্রাটা, সেই যে লেভেলটা, সেটাই কিন্তু স্থির করে দেওয়াই হলো আপনার মোটিভেশন, তাদের মধ্যে জাগিয়ে তোলার অর্থ। ঠিক আছে, এবার আমরা 44 নম্বর কোয়েশ্চেন এর দিকে মুভ করছি, যেখানে বলা হচ্ছে একজন শিক্ষক শিক্ষার্থীদের সামান্য ভুলের শাস্তি দেন, এর ফলে। তো একজন শিক্ষক কী করলেন? ক্লাসে গেলেন, গিয়ে হয়তো বাচ্চাটা কোনো ভুল করেছে, ঠিক আছে, তার জন্য আপনি কী করলেন? তাকে ভুলের জন্য শাস্তি দিলেন। এর ফলে কি হবে? তার যে মোটিভেশন লেভেলটা, সেটা কি একটু হলেও কমতে থাকবে। ঠিক আছে, সরি। 45 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষায় প্রত্যেকটি অভিজ্ঞতা যাতে শিক্ষার্থীর কাছে অর্থপূর্ণ হয়, প্রেরণার ক্ষেত্রে এই বক্তব্য দেন। শিক্ষায় প্রত্যেকটি অভিজ্ঞতা যাতে শিক্ষার্থীর কাছে অর্থপূর্ণ হয়, প্রেরণার ক্ষেত্রে এই বক্তব্য কে দিয়েছিলেন? এই বক্তব্য দিয়েছিলেন জন ডিউই। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটাও মনে রাখবেন। শিক্ষায় প্রত্যেকটি অভিজ্ঞতা যাতে শিক্ষার্থীর কাছে অর্থপূর্ণ এবং ক্লিয়ারিটি মেনটেন করে চলে, সেক্ষেত্রে এমনটাই প্রেরণার ক্ষেত্রে মন্তব্য দিয়েছিলেন জন ডিউই।
এবার আমরা 46 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হচ্ছে ওয়াইনার কোনো শিক্ষার্থীর শিক্ষাক্ষেত্রে ব্যর্থতার মূল্যে কতগুলো যুক্তি দিয়েছিলেন। তো ওয়াইনার যিনি শিক্ষাক্ষেত্রে ব্যর্থতার মূল্যে শিক্ষার্থীর কয়টা যুক্তি দিয়েছিলেন, সেটা 4টা যুক্তি দিয়েছিলেন। এবার আমরা 47 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে ওয়াইনারের মতানুযায়ী ব্যর্থতার পেছনে যে যুক্তির কথা তিনি বলেননি সেটি হলো উদ্বেগ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা কিন্তু মনে রাখবেন। আর ওয়াইনার থেকেও একটু ডিপলি স্টাডি করবেন, এবং একটা ওয়াইনার থেকে এখনও পর্যন্ত টিটের এক্সামে কোয়েশ্চেন আসেনি, এবং এক্ষেত্রে আসার কিন্তু অনেকটাই পসিবিলিটি রয়েছে, তাই একটু ডিপ স্টাডি করবেন ওয়াইনার থেকে। ওয়াইনারের মতানুযায়ী ব্যর্থতার পেছনে যে যুক্তির কথা তিনি বলেননি সেটা হলো কিন্তু উদ্বেগ। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার পসিবিলিটি রয়েছে, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর 48 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কাজের কাঠিন্য ব্যর্থতার যুক্তি হিসাবে বলেছেন কোন মনোবিদ। কাজের কাঠিন্য ব্যর্থতার যুক্তি হিসাবে বলেছেন, অর্থাৎ কাজের ক্ষেত্রে বা আপনি যে কোনো বিষয় নিয়ে বসলেন, যেমন আমি যদি ম্যাথের কথা বলি, তো সেক্ষেত্রে যে কাঠিন্য সেটাই হলো আপনার ব্যর্থতার যুক্তি হিসাবে বলেছিলেন। এমনটা কে বলেছিলেন? মনোবিদ ওয়াইনার কিন্তু এমনটাই বলেছিলেন, কাজের কাঠিন্যতাই বাচ্চাদের ব্যর্থতার যুক্তি হিসাবে দেখিয়েছিলেন ওয়াইনার। তো ওয়াইনার কিন্তু ছিলেন একজন মনোবিদ, সেটাও কিন্তু মনে রাখবেন। শুধু আমাদের পড়ে গেলে চলবে না যে আমি লাইন বাই লাইন পড়ে গেলাম যে মনোবিদ ওয়াইনার এরকম বলেছিলেন, কিন্তু এটা কিন্তু রিকল করতে হবে কিংবা মেমোরিতে ঢুকিয়ে রাখতে হবে যে ওয়াইনার ছিলেন একজন মনোবিদ। কারণ আমরা দেখেছিলাম 2022-এ যখন টেট হয়েছিল এই ধরনের কিন্তু কোয়েশ্চেন এসেছিল। আমরা কি করেছিলাম, লাইন বাই লাইন পড়ে গিয়েছিলাম, কিন্তু ওই সাধারণ জিনিসগুলো কিন্তু এক্সামে আমাদের স্কিপ হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো সেই ব্যাপারে আমাদের যাতে নেক্সট বার যখন আমরা দেব সেটা যাতে ভুল না হয়, ঠিক আছে? এবার 49 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ম্যাসলোর চাহিদা ক্রমধারার তত্ত্বের পিরামিডের সবচেয়ে নিচে কোন চাহিদার কথা বলা হয়েছে। ম্যাসলোর চাহিদা ক্রমধারার তত্ত্বের পিরামিডের সবচেয়ে নিচে কোন চাহিদার কথা বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। টিচার পেপার 1 এবং পেপার 2 আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। ম্যাসলোর চাহিদা ক্রমধারার তত্ত্বে পিরামিডের নিচে সবচেয়ে চাহিদার কথা বলেছেন, সেটা হলো শারীরবৃত্তীয় চাহিদা, সেটা সবচেয়ে নিচে থাকে। এবার আমরা বলছি 50 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ম্যাসলোর চাহিদা ক্রমধারার তত্ত্বের কোন চাহিদাটি পিরামিডের সবচেয়ে উপরে। এই দুটো কোয়েশ্চেন কিন্তু আপনারা ভালো করে মনে রাখবেন। সবচেয়ে নিচে ম্যাসলো বলেছিলেন যে শারীরবৃত্তীয় চাহিদা, এবং সবচেয়ে উপরে যে পিরামিডের সবচেয়ে উপরে যেটা থাকে সেটা হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা। তো এই যে আত্মপ্রতিষ্ঠার চাহিদা, অর্থাৎ নিজেকে প্রতিষ্ঠিত করার যে এবিলিটি বা যে ডিমান্ড, সেটাই কিন্তু ম্যাসলো তার চাহিদার তত্ত্বে উপরের সারিতে রেখেছেন, এবং নিচের সারিতে রেখেছেন যাকে, সেটা হলো শারীরবৃত্তীয় চাহিদা, ঠিক আছে? তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা কাজে আসবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।